জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি সিলেবাস ভিত্তিক ক্লাস নেব এবং প্র্যাকটিক্যালের ক্লাস করাবো। তার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী বছরগুলোতে শিক্ষক নিয়োগের যে প্রশ্ন এসেছে সেইগুলো সম্পর্কেও আলোচনা করব, উত্তর সহ বিশ্লেষণও করা হবে। এই প্রশ্নতে প্রায় 90টা প্রশ্ন আছে, যে প্রশ্নপত্রটা এনেছি। প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে 25টা প্রশ্ন আলোচনা করব, নেক্সট ক্লাসে আলোচনা করব 30টি প্রশ্ন, এবং পরবর্তী ক্লাসে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একটা পার্টে ভাগ করে এই প্রশ্নটা আলোচনা করব। ভিডিও যাতে বড় না হয়, তোমাদেরও যাতে সুবিধা হয়, সেই কারণে এরকম পার্ট করে ভাগ করে করব। প্রথম প্রশ্ন আমাদের, এই প্রশ্নটাও পূর্ববর্তী বছরে যে শিক্ষক নিয়োগ হয়েছিল ভূগোল বিষয়ে 9, 10 এবং 11, 12-এ, সেই প্রশ্নই করাচ্ছি তোমাদের। ঠিক আছে। প্রথম প্রশ্ন, যে নির্দিষ্ট খনিজগুলি মসৃণ সমান্তরাল সমতল বরাবর ভেঙে যাওয়ার প্রবল প্রবণতাকে কি বলা হয়? উত্তর হবে এখানে ক্লিভেজ। ক্লিভেজ বলতে বোঝায় যে কিছু কিছু খনিজ আছে যেগুলি কতগুলি সুনির্দিষ্ট তলে ভেঙে যায়, এই তলকে বলা হয় কি? ক্লিভেজ। এর বাংলা হলো সমভেদ। এর বাংলা কি? সমভেদ। ঠিক আছে। আর এখানে স্ট্রিক বলতে কি বোঝায়? স্ট্রিক বলতে বোঝায় যে কোন একটা খনিজের যে কালার, পাউডারের যে কালার, সেটাকেই বলা হয় কি? স্ট্রিক। খনিজের পাউডার যদি ফর্মে করা হয় তার কালারটাকে বলা হয় কি? স্ট্রিক। ঠিক আছে। এখানে আমি লিখছি যে খনিজের পাউডার ফর্মের কালার কে বলা হয় কি? স্ট্রিক। ঠিক আছে। আর এইখানে ক্রিস্টাল ফর্ম মানে কি? কোন একটা খনিজ যখন একটা ছোট ছোট ক্রিস্টাল তৈরি হয় বা কেলাস তৈরি করে সেটাকে বলা হয় ক্রিস্টাল ফর্ম। ঠিক আছে। ক্লিভেজ মানে খনিজ মসৃণ সমান্তরাল সমতল বরাবর ভেঙে যাবে। স্ট্রিক মানে বোঝায় খনিজের পাউডার ফর্মের কালার। অর্থাৎ কোন একটা খনিজ চিনতে এই স্ট্রিক আমাদের হেল্প করে। ঠিক আছে। কোন একটা স্ট্রিক প্লেটে একটা খনিজ দাগ কাটার পর একটা পাউডার ফর্ম তৈরি হয়। সে পাউডার ফর্ম তৈরি হওয়ার পরে আমরা বুঝতে পারি যে এই কালারটা কোন খনিজের হতে পারে। আর একটা খনিজ সম্পর্কে তোমাদের তথ্য বলে রাখি, যে লাস্টার। এখানে ক্র্যাকিং লাস্টার, ক্র্যাকিংটা না মনে রেখে লাস্টার মনে রাখবে। লাস্টার বলতে বোঝায় যে খনিজের আলোর বিচ্ছুরণের ক্ষমতাকে বোঝায়। খনিজের আলোর বিচ্ছুরণের ক্ষমতাকে লাস্টার বলা হয়। ঠিক আছে। বেশ। দ্বিতীয় প্রশ্ন, যে নিচের কোনটি সবচেয়ে সঠিকভাবে হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির বর্ণনা দেয়? এখানে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে হাওয়াই দ্বীপপুঞ্জের যে আগ্নেয়গিরি আছে সেটা কার সঙ্গে হবে? হাওয়াই দ্বীপপুঞ্জের যে অগ্নুৎপাত হয় সেটা মনে রাখবে যে একবারে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডলের যে হটস্পট আছে সেখান থেকেই এই অগ্নুৎপাত হয়। তাই এখানে যে হটস্পট আছে যে অপশানে, সেটাই উত্তর হবে। তাহলে দেখতে পাচ্ছ যে বি অপশানে হটস্পট অ্যান্সার আছে, হটস্পট লেখা আছে, তাই এটাই উত্তর হবে। হটস্পট হলো পৃথিবীর কিছু তপ্তবিন্দু এলাকা যা পার্শ্ববর্তী এলাকা থেকে বেশি উষ্ণ। এখানে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের সমাগমের জন্য এবং তেজস্ক্রিয় পদার্থ আণবিক বিদারণের জন্য এখানেই এই হটস্পটগুলো তৈরি হয়েছে। এই হটস্পটগুলো হলো একটা পাত সংস্থানের একটা সমালোচনাও বলা যেতে পারে। পাত সংস্থান তত্ত্বে বলা হয়েছিল যে যেখানে পাত নড়াচড়া করবে, অর্থাৎ অভিসারী পাত সীমানা এবং প্রতিসারী পাত সীমানাতেই আমাদের কি হয়? যে অগ্নুৎপাত হয়। কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীকালে দেখে যে কিছু কিছু জায়গায় কোনো পাত সীমান্ত নেই, তবুও কি হচ্ছে? যে অগ্নুৎপাত হচ্ছে সেই জায়গাতে। তখনই এই হটস্পট সম্পর্কে বিজ্ঞানী মহলে ধারণা আসে। এই হটস্পটগুলোকে বাংলায় বলা হয় তপ্তবিন্দু। বাংলায় মনে রাখবে তপ্তবিন্দু। তেজস্ক্রিয় পদার্থের আণবিক বিদারণের জন্য হবে। এই তপ্তবিন্দুর ধারণা প্রথম দিয়েছিল 1971 খ্রিস্টাব্দে। 1971 খ্রিস্টাব্দে জসন মর্গ্যান এই তত্ত্বটা প্রথম দিয়েছিল। পৃথিবীতে প্রায় 21টা
21টি এইরকম তপ্তবিন্দু আইডেন্টিফাই করা হয়েছে। আরেকটা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে ভারতের যে ডেকান ট্র্যাপ, আমরা যে ডেকান ট্র্যাপ মালভূমির কথা বলি, সেই ডেকান ট্র্যাপ মালভূমি তৈরি হয়েছে যখন প্যানজিয়া ভেঙে গেছিল। সেই প্যানজিয়া ভাঙনের পরে যখন ভারত উত্তর দিকে আসছিল, তখন ভারতের এই বরাবর একটা হটস্পট এসেছিল, তার নাম হলো রিইউনিয়ন হটস্পট। এই রিইউনিয়ন হটস্পট দ্বারাই আমাদের এই আমাদের ডেকান ট্র্যাপ মালভূমি তৈরি হয়েছে। এই রিইউনিয়ন হটস্পট দ্বারাই এইখানে আমাদের ডেকান ট্র্যাপ মালভূমি তৈরি হয়েছে। ঠিক আছে, এই ডেকান ট্র্যাপ মালভূমি তৈরি হয়েছে রিইউনিয়ন হটস্পট দিয়ে। ঠিক আছে, কি নাম? হটস্পটটার নাম হলো রিইউনিয়ন। ঠিক আছে, এই হটস্পট থেকে বিদার অগ্নুৎপাতের ফলে এটা তৈরি হয়েছে। বোঝা গেছে? আর একটা কথা বলে রাখি, হাওয়াই দ্বীপপুঞ্জে যে অগ্নুৎপাত হয়, সেই অগ্নুৎপাতে ক্ষারীয় পদার্থ বেশি থাকে। সেই কারণে এখানে ম্যাগমাগুলো অনেকটা হাওয়ায় উড়ে অন্য জায়গায় চলে যায়, দিয়ে চুলের মতো করে গুটিয়ে গুটিয়ে জমা হয়। তাই এটাকে বলা হয় কি? পিলির চুলের আগ্নেয়গিরি। ঠিক আছে, তাই মনে রাখবে যে এখানে কি ধরনের অগ্নুৎপাত হয়? এখানে ক্ষারীয় লাভা, তাই এটা কি? পাতলা অনেক, লাভাটা অনেকটা পাতলা। এটা কি লাভা? ক্ষারীয়। যদি সিলিকা বেশি থাকতো তবে হতো ঘন, পাতলা, তাই এটাকে কি বলা হয়? পিলির চুল। তাই বলা হয় কি? পিলির চুল। ঠিক আছে, তাই এটাকে বলা হয় কি? পিলির চুলের মতো ম্যাগমা তৈরি হয়, তাই এটাকে বলা হচ্ছে পিলির চুলের আগ্নেয়গিরি। ঠিক আছে, ব্যাসাল্ট জাতীয় ক্ষারীয় লাভা এখানে আছে। ব্যাসাল্ট জাতীয় ক্ষারীয় লাভা, ব্যাসাল্ট জাতীয় ক্ষারীয় লাভা এখানে আছে বলে এই বিষয়টা হচ্ছে। ঠিক আছে, একটা প্রশ্ন তোমাদের উত্তর খালি বলছি না, আমি সেই প্রশ্নের ভেতর থেকে আরো কি কি আসতে পারে সেইগুলো সম্পর্কে আলোচনা করছি। এরপরে আমাদের এখানে আরেকটা বলে রাখি, এখানে প্রথম প্রশ্নে আরেকটা কথা বলে রাখি যে খনিজের যে হার্ডনেস, খনিজ যে কতটা শক্ত, সেটা মাপা হয় মোহ স্কেল দ্বারা। সেটা মাপা হয় বা পরিমাপ করা হয় মোহ স্কেল দ্বারা। এই মোহ স্কেল 1 থেকে 10 পর্যন্ত থাকে। আর এই মোহ স্কেলে সব থেকে হার্ডনেস রক খনিজ হলো আমাদের হিরে। হিরে হলো সব থেকে কি কঠিন একটা খনিজ, আর সব থেকে নরম হলো ট্যাল্ক। ঠিক আছে, এখানে মনে রাখবে যে এই খনিজ নখে দাগ কাটে, তবে কি হলো? একটা হলো ট্যাল্ক সব থেকে দুর্বল খনিজ, আর হিরে হলো সব থেকে কঠিন। হীরের মোহ স্কেলে মান হলো 10। মোহ স্কেল, মোহ স্কেল, ঠিক আছে, 10। আর ট্যাল্কের কত? ট্যাল্কের হলো 1। আর আরেকটা কথা মনে রাখবে যে মোহ স্কেলে যার 2.5 মান, সেটা কি হবে? নখে দাগ কাটবে, নখে দাগ কাটবে সেই খনিজে। ঠিক আছে, 3.5 হলে তামার পয়সায় দাগ কাটবে, তামার পয়সায় দাগ কাটবে। আর 5.5 হলে মোহ স্কেলে ছুরি দিয়ে দাগ কাটবে, ছুরি বা ব্লেড। আর যদি 6.5 হয়, 6.5 হয়, তবে ইস্পাত নির্মিত ছুরি দিয়ে দাগ কাটবে, ইস্পাত বা স্টিল নির্মিত ছুরি দিয়ে দাগ কাটবে। ঠিক আছে, এরপরে আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে লেহম্যান বিযুক্তি পৃথক করে। এখানে বাংলা প্রশ্নটা গন্ডগোল আছে, তোমরা ইংলিশটা দেখো। লেহম্যান বিযুক্তি আমাদের আছে কোথায়? যে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল, আউটার কোর, এবং এবং কি নিম্ন কেন্দ্রমণ্ডলের মাঝে। ঠিক আছে, ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আছে বলেই আমাদের পৃথিবীতে চুম্বকত্ব তৈরি হয়েছে, তার কারণ ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল তরল অবস্থায় আছে আর নিম্ন কেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। আর লেহম্যান বিযুক্তি রেখা ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর নিম্ন কেন্দ্রমণ্ডলের মাঝেই আছে। এই
বিযুক্তি রেখাগুলো সম্পর্কে আমি ক্লাস করেছি, দেখে নিতে পারো। 4 নম্বর প্রশ্ন বলছে বৈপরীত্য ভূমিরূপ বলতে কি বোঝায়? বৈপরীত্য ভূমিরূপ বলতে বোঝায় এখানে কোন একটা ঊর্ধ্বভঙ্গ মধ্যে দিয়ে নদী যাবে কখনো? বলো, যাবে না নদী কখনো। কিন্তু এই ঊর্ধ্বভঙ্গটা ক্ষয় করে এতটাই নিচু হয়ে গেল যে এখান দিয়ে এখন নদী প্রবাহিত হচ্ছে, আর অধোভঙ্গে নদী কি হয়ে গেল, যে দাঁড়িয়ে আছে, ততটা ক্ষয় পেল না। অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ যেটা ছিল নদী ক্ষয় করে নিচু করে দিয়েছে, অধোভঙ্গে পরিণত করে দিয়েছে। আর অধোভঙ্গ যেটা ছিল সেটা কঠিন শিলা ছিল বলে ক্ষয় না পেয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাই এটাকে বলা হয় কি? বৈপরীত্য ভূমিরূপ। মনে রাখবে, ঊর্ধ্বভঙ্গ ক্ষয় করে এতটাই নিচু হয়ে গেছে যে এখন বর্তমানে সেটা হয়ে গেছে কি? উপত্যকা। আর অধোভঙ্গ যেটা ক্ষয় না করে দাঁড়িয়ে আছে সেটা হয়ে গেছে কি? রিজ বা উঁচু অংশ। তাই এইটাকেই বলা হয় কি? বৈপরীত্য ভূমিরূপ। তাই এখানে কি হবে? অ্যান্টিক্লাইনাল উপত্যকা, অর্থাৎ অ্যান্টিক্লাইনাল মানে কি? ঊর্ধ্বভঙ্গ উপত্যকা হয়ে গেছে, আর সিনক্লিনাল রিজ অর্থাৎ যে উপত্যকা ছিল সেটা হয়ে গেছে উঁচু অংশ। তাই এখানে এটাকে কি বলা হয়? বৈপরীত্য ভূমিরূপ। 5 নম্বর, প্যাটার্ন স্টার হ্রদ সাধারণত দেখা যায় কোথায়? প্যাটার্ন স্টার হ্রদ দেখা যায়, মনে রাখবে, যে হিমশিরিতে ধাপে ধাপে যখন হিমাবাহ নিচের দিকে নামে, তখন হিমাবাহের চাপে হিমশিরির মধ্যে যে হ্রদগুলো তৈরি হয়, তখন তাকে বলা হয় কি? প্যাটার্ন স্টার হ্রদ। হিমাবাহের ক্ষয়কার্যের দ্বারাই বা হিমাবাহের কার্যের দ্বারা এটা তৈরি হবে। এইখানে একটা হিমাবাহ নিচের দিকে নামছে, ঠিক আছে, হিমাবাহ একটা নিচের দিকে নামছে, এরকম ধাপে ধাপে নামছে হিমাবাহ। এবার হিমাবাহ যখন নিচের দিকে নামছে, তখন এই হিমাবাহ গলা জল বা হিমাবাহের চাপে এই বরাবর এরকম জায়গায় জায়গায় হ্রদ তৈরি হয়েছে হিমাবাহ উপত্যকায় বা হিমদ্রোণীতে। মনে রাখবে, এটা কোথায় তৈরি হবে? হিমদ্রোণীতে এটা তৈরি হবে। হিমদ্রোণীতে সিঁড়ির ধাপের মতো নামবে, সেখানেই তৈরি হবে। ঠিক আছে, বেশ। এরপরে আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ কি হবে? নদীর পুনর্জীবন লাভ বলতে বোঝায় যে কোনো কারণে যখন সমুদ্রের জলতল নিচে নেমে যাবে বা ভূমিভাগ উপরে উঠে যাবে, ঠিক আছে, বা ভূমিকম্পের জন্য এই বিষয়গুলো হয় বেশি করে, তখন নদী তার পুনরায় ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। কি বললাম? নদী কোনো সময় ভূমিকম্প বা ভূ আন্দোলনের জন্য যখন পুনরায় ক্ষয় করার ক্ষমতা ফিরে পায় বার্ধক্য অবস্থা থেকে, তখন নদী কি বলা হয়? পুনর্জীবন লাভ বলা হয়। যখন সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পায়, নদী দ্রুত গতিতে ক্ষয় করার ক্ষমতা, অর্থাৎ কোনো ভূভাগ সমুদ্র তল থেকে উঁচু হয়ে গেল, তখন নদী কি হবে? দ্রুত গতিতে ক্ষয় করার ক্ষমতা ফিরে পাবে, দ্রুত নিম্ন ক্ষয় করবে, সেটাকে বলা হয় গতিশীল পুনর্জীবন লাভ। ঠিক আছে, যদি ভূভাগ উত্থান হয়, ভূভাগ ওপরে উঠে যায়, সমুদ্রতল নিচে পড়ে থাকে, শুধুমাত্র ভূ আলোড়নের ফলে ভূভাগই উঁচু হবে, সেটাকে বলা হয় গতিশীল পুনর্জীবন লাভ। যখন সমুদ্রতলের অবনমন হবে পৃথিবীব্যাপী, তখন সেটাকে বলা হয় ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ। সমুদ্র তলদেশ যদি নিচে নেমে যায়, তখন কি হবে? নদী আবার পুনরায় ক্ষয় করার ক্ষমতা ফিরে পাবে, তখন সেটাকে বলা হয় কি? সামুদ্রিক পুনর্জীবন লাভ বা ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ। ঠিক আছে, যখন কোনো কারণে নদী একমাত্র ধীরে ধীরে ক্ষয় করার ক্ষমতা যদি ফিরে পায়, তখন সেটাকে বলা হয় কি? স্ট্যাটিক বা স্থিতিশীল পুনর্জীবন লাভ। এই পুনর্জীবন লাভের ফলেই আমাদের কি তৈরি হয়? কি মিয়েন্ডার তৈরি হয়? এখানে এন্ট্রেন্সড মিয়েন্ডার তৈরি হবে। ঠিক আছে, এন্ট্রেন্সড মিয়েন্ডার তৈরি হবে। এখানে এন্ট্রেন্স মিয়েন্ডার কি করে তৈরি হয়, সেটা আমরা যখন নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়ব তখন বলবো। এখানে শুধুমাত্র জেনে রাখো, ভূভাগ যদি উপরে উঠে যায়, শুধুমাত্র ভূভাগ যদি উপরে উঠে যায়, নদী ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় গতিশীল পুনর্জীবন লাভ। গতিশীল পুনর্জীবন লাভ। সমুদ্র তল যদি নিচে নেমে যায়, নিচে নামে, তখন নদী ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়, সেটাকে বলা হয় ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ। ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ। ঠিক আছে, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর এই পুনর্জীবন লাভের ফলে নদীতে কি তৈরি হয়?
এন্ট্রেন্সড মিয়েন্ডার তৈরি হয়। এন্ট্রেন্সড মিয়েন্ডার বলতে কি বোঝায়, যে ভূ উত্থানের হার যদি অত্যন্ত দ্রুত হয়, নদী বাঁকের দুপাশে সমান ও তীব্র নিম্নক্ষয় হয়ে দুদিকের পাড়ের উচ্চতা ও ঢাল সমান হয়ে যায়। ঠিক আছে, নদী যখন দ্রুত ভূ উত্থান হবে তখন তীব্র নিম্নক্ষয় করবে, বোঝা গেছে? তখন তীব্র নিম্নক্ষয় করার ফলে দুদিকের পাড়ের উচ্চতা ও ঢাল সমান হয়ে গেলে তখন তাকে এন্ট্রেন্সড মিয়েন্ডার বলা হয়। তবে এন্ট্রেন্স মিয়েন্ডার মানে কি বললাম, যে তীব্র নিম্নক্ষয় করবে বলে দুদিকের পাড়ের উচ্চতা, নদীর দুদিকের পাড়ের উচ্চতা ও ঢাল, নদীর দুদিকের উচ্চতা ও ঢাল সমান হয়। ঠিক আছে, ভূত্থানও হবে দ্রুত আর ক্ষয়ও করবে দ্রুত। ঠিক আছে, আর আরেকটা কি দিয়েছে এখানে, আরেকটা হয় মনে রাখবে, ইনগ্রোন মেন্ডার। ইনগ্রোন মেন্ডার মানে অসম খাড়া পাড়যুক্ত, অসম খাড়া পাড়যুক্ত, এখানে লিখছি ইনগ্রোন মিয়েন্ডার। এখানে কি হবে, এইখানে আমরা দেখলাম যে দুদিকের পাড়ের উচ্চতা ও ঢাল সমান হয়ে গেল তীব্র নিম্নক্ষয়ের জন্য। এইখানে কি হবে, একদিক খাড়া, একদিক খাড়া, ঠিক আছে, তীব্র নিম্নক্ষয়ের জন্য, আর অন্যদিক পার্শ্বক্ষয়ের জন্য মৃদু ঢালু। ঠিক আছে, তোমরা ইন্টারনেটে সার্চ করে এই এন্ট্রেন্স মিয়েন্ডারের ছবি এবং ইনগ্রোন মিয়েন্ডারের ছবি দেখে নেবে। বেশ, এরপরে 7 নম্বর প্রশ্ন আমাদের দিয়েছে, নিম্নলিখিত চিত্রটি থেকে জলনির্গম প্রণালী শনাক্ত করো। এখানে নিম্নলিখিত চিত্রটি এখানে দেখতে পাবে যে এইখানে এটা হলো 500 মিটার, এটা হলো 400 মিটার, এটা হলো 300 মিটার। ঠিক আছে, 300 মিটার, তাহলে 500, 400, 300, ঢালটা কোন দিকে, নদীর এখানে ঢালটা কোন দিকে, এই দিকে, এই দিকে ঢাল বাড়ছে, এই দিকে ঢাল কমছে, তাই না? তাই নদীগুলো কোন দিকে যাচ্ছে, এই 300 মিটারের দিকে, অর্থাৎ এই বরাবর যাচ্ছে, এই বরাবর, এই বরাবর এখানে নদীগুলো গিয়ে হাজির হচ্ছে, এই বরাবর নদীগুলো গিয়ে হাজির হচ্ছে। ঠিক আছে, এই গোল অংশতে নদী গিয়ে হাজির হচ্ছে, তাই এটাকে কি বলা হবে, তাই এইটাই বলেছে কোন জলনির্গম প্রণালী হবে, এটা হবে কেন্দ্রমুখী, অর্থাৎ কেন্দ্রের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই রকম একটা সরার মতো অংশ হয়ে আছে, জায়গাটা সরার মতো অংশ হয়ে আছে। আমি আজকেই জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করেছি আমার এই চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। এইরকম একটা সরার মতো অংশ, এখানে কি হবে, নদী চারপাশ থেকে এসে এখানে এসে জমা হবে। কোনো অগ্নুৎপাতের ফলে তৈরি হওয়া ক্যালডেরার মুখে এরকম জলনির্গম প্রণালী তৈরি হতে পারে। এইরকম কোনো নিম্ন সরার মতো অংশে জলনির্গম প্রণালী এরকম তৈরি হতে পারে। আর যদি গম্বুজ আকৃতির হয় তখন নদী গুলো কি হবে, মাঝখানের অংশ থেকে চারদিকে ছড়িয়ে যাবে, এটাকে বলা হয় কেন্দ্র বিমুখ। মাঝখানে উঁচু, এটা উঁচু জায়গা। ঠিক আছে, এ পার্টটা হলো উঁচু জায়গা যেটা আমি আঁকলাম। আর এখানে এই যে যেখানে এই কোশ্চেনটায় এই যে এ পার্টটা হলো কি একটা নিম্নভূমি অঞ্চল। ঠিক আছে, তাই উচ্চভূমি যদি থাকে মাঝখানে তবে কেন্দ্র বিমুখ হবে, আর যদি নিম্নভূমি হয় তবে কেন্দ্র মুখী। তাহলে এটা কি হবে, নিম্নভূমির জন্য হলো, মাঝখানে আছে কি নিম্নভূমি, আর এটা কখন হবে, উচ্চভূমি যদি থাকে মাঝখানে তবে। এরপরে 8 নম্বর, একম্যান স্পাইরাল মূলত যার ফলে হয়, এটা হলো কোরিওলিস বলের জন্য। এই এক্সম্যান স্পাইরালের জন্য একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো, এই অল্প সময়ে বলা সম্ভব নয়। 9 নম্বর প্রশ্ন, শুধু মনে রাখো কোরিওলিস বলের জন্য সমুদ্রের স্রোতে পরিবর্তন হয়। ঠিক আছে, সমুদ্রের স্রোতে পরিবর্তন হয়, ঘূর্ণির তৈরি হয়, সেটাই হলো এক্সম্যান স্পাইরাল। এরপরে সন্ধ্যা খাত গঠিত হয়েছে নিম্নলিখিত
কোন কারণে? সন্ধ্যাঘাট আছে ভারত মহাসাগরে। এটা কি জন্য তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকর্ন প্লেটের সাবডাকশন, অর্থাৎ একটা পাত আর একটা পাতের নিচে যখন ঢুকে যায়, সাবডাকশন হয়, তখনই একটা খাত বা সামুদ্রিক খাত তৈরি হয়। তাই এটা সন্ধ্যা খাত তৈরি হবে ইউরেশিয়ান প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেটের সাবডাকশনের, ক্যাপ্রিকর্ন প্লেটের সাবডাকশনের জন্য। ঠিক আছে, এরপরে আমাদের 10 নম্বর প্রশ্ন বলেছে যে নিচের কোনটি টিএস ডায়াগ্রামের সম্পর্কে সত্য নয়? টিএস ডায়াগ্রাম হলো টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি ডায়াগ্রাম। টিএস মানে কি? টিএস হলো টেম্পারেচার অ্যান্ড স্যালিনিটি। টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা, স্যালিনিটি মানে লবণতা। সমুদ্রের লবণতার সঙ্গে উষ্ণতার সম্পর্ককে দেখানোর জন্য এই ডায়াগ্রাম আঁকা হয়। ঠিক আছে, এইখানে দেখানো হয় জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়, সম্ভাব্য তাপমাত্রা উলম্ব অক্ষে দেখানো হয়েছে। ঠিক আছে, লবণতা দেখানো হয় অনুভূমিক অক্ষে। এখানে সবকটা ইনফরমেশনই ঠিক, শুধুমাত্র এইটা ঠিক নয়। ঠিক আছে, তাই উত্তর হবে কি? অপশন ডি। এইখানে এই ডায়াগ্রামের বৈশিষ্ট্য কটা মনে রাখবে, যে উষ্ণতা দেখানো হয় উলম্ব অক্ষে, আর লবণতা দেখানো হয় অনুভূমিক অক্ষে। ঠিক আছে, এরকম এখানে টি দেখানো হয় মানে টেম্পারেচার, আর এখানে দেখানো হয় এস। ওয়াই অ্যাক্সিসে দেখানো হয় টি অর্থাৎ টেম্পারেচার, আর এক্স অ্যাক্সিসে দেখানো হয় স্যালিনিটি। তাহলে উত্তর কোনটা হবে? সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায় এটা ভুল উত্তর। এই টিএস ডায়াগ্রাম সম্পর্কে ভুল তথ্য। এরপর 11 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কোথায় দেখতে পাওয়া যায়? ঘূর্ণবাতের চক্ষু খুব সোজা প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে দেখা যায়। ক্রান্তীয় ঘূর্ণিঝড় মূলত 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে তৈরি হয়। 0 ডিগ্রিতে তৈরি হয় না, কারণ কোরিওলিস বলের অভাব বলে। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে আমাদের ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হয় না। তার কারণ কি? কোরিওলিস বলের অভাবের জন্য। ঠিক আছে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ে কি দেখা যায়? ফ্রন্ট মানে সীমান্ত দেখা যায়, একটা উষ্ণ সীমান্ত আর শীতল সীমান্তের মধ্যে একটা সংঘর্ষ দেখা যায়। 12 নম্বর প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালীন শুষ্কতার পরিস্থিতি সাধারণত কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? এখানে উত্তর হবে শীতকালে বৃষ্টিপাত হচ্ছে কোথায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এইখানে বায়ু চাপ বলয়গুলো কি হয়? সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে স্থানান্তরিত হয়, আমরা জানি। এই সূর্য যখন উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে যায়, অর্থাৎ দক্ষিণ দিকে লম্বভাবে কিরণ দেয়, তখন উত্তর গোলার্ধে থাকে শীতকাল। সূর্য যখন দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে, দক্ষিণভাবে লম্বভাবে কিরণ দেয়, সূর্য যখন এখানে আসে, তখন উত্তর গোলার্ধে কি হয়? শীতকাল হয়। আর এই শীতকালে ভূমধ্যসাগর কোন বায়ুচাপ বলয়ের কেন্দ্রে চলে আসে? সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের চলে আসে। ঠিক আছে, সেই কারণে এখানে মৌসুমী, সেখানে কি ধরনের বায়ু প্রবাহিত হয়? সেই কারণে সেখানে প্রবাহিত হয়, বায়ু হিসাবে প্রবাহিত হয় যে দক্ষিণ পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, দক্ষিণ পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। আর এই দক্ষিণ পশ্চিমা বায়ু স্থলভাগ থেকে না এসে জলভাগ থেকে আসে, ভূমধ্যসাগর থেকে আসে, তাই জলীয় বাষ্প বহন করে আনে। এই কারণে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। কিন্তু গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে এখানে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়, কারণ বায়ুচাপ বলয়গুলো সরে আসে। তখন ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে কোন বায়ুচাপ বলয় দখল করে? যে কর্কটীয় উচ্চচাপ বলয় দখল করে। তাই এখানে মনে রাখবে ইনফরমেশন, শীতকালে সুমেরু নিম্নচাপ বলয় থাকে। আর কি কোন বায়ু যায়? দক্ষিণ পশ্চিমা বায়ু। ঠিক আছে, ভূমধ্যসাগরে। আর বর্ষাকালে কি হয়? বর্ষাকালে বলছি, গ্রীষ্মতে কি হয়? কর্কটীয় উচ্চচাপ বলয় থাকে। আর এখানে কি হয়? কোন বায়ু যায়? উত্তর পূর্ব আয়ন বায়ু। এই উত্তর পূর্ব আয়ন বায়ু স্থলভাগ থেকে আসে, তাই জলীয় বাষ্প নিয়ে আসে না, বৃষ্টি হয় না। কিন্তু দক্ষিণ পশ্চিমা বায়ু জলভাগ থেকে আসে, অর্থাৎ ভূমধ্যসাগর থেকে আসে, তাই বৃষ্টিপাত হয় সাধারণভাবে। ঠিক আছে, আর
13 নম্বর প্রশ্ন বলছে মাল হিউমাস পাওয়া যায় কোথায়? এখানে মনে রাখবে মাল হিউমাস পাওয়া যায় চারনোজেম মাটিতে। মাল হিউমাস পাওয়া যায় চারনোজেম মাটিতে। মাল হিউমাস সাধারণত কোথায় হয়? যে তৃণভূমি অঞ্চলে এটা তৈরি হয়। এটাকে আমি যদি বিস্তৃতভাবে ব্যাখ্যা করি, তোমরা দেখো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে ডাফ, ডাফ অ্যান্ড মাল, মাল অ্যান্ড ডাফ। মাল বলতে বোঝায় কি? সম্পূর্ণ বিয়োজিত স্তর তৃণভূমি বনভূমিতে দেখা যায়। ওয়েল ডিকম্পোজড মাল যে দেখা যায় একটা জৈব স্তর, সেটা ওয়েল ডিকম্পোজ মানে খুব ভালো রকম ভাবে বিয়োজিত হয়ে আছে। কোন হরাইজন তৈরি করে? এ স্তর তৈরি করে। কোথায় দেখা যায়? নাতিশীতোষ্ণ তৃণভূমি, স্টেপ তৃণভূমিতে দেখা যায় হাই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রচুর পরিমাণে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি এখানে হয়, বিশেষ করে কেঁচো বা আর্থ ওয়ার্মস। কোন মাটিতে দেখা যায়? চারনোজেম মাটিতে তৈরি হয় বা দেখা যায়, খুব বেশি উর্বর, মোর ফার্টাইল। আর এর সঙ্গে একটা রিলেটেড মনে রাখবে ডাফ। ডাফ হলো আংশিক বিয়োজিত কাঁচা জৈব স্তর, পার্সিয়ালি ডিকম্পোজড। ও হরাইজনে তৈরি হয়, ও হরাইজন তৈরি হয় সরলবর্গীয় অরণ্যে তৈরি হয়। কোন গাছ? পাইন, ফার, স্প্রুস, লার্চ গাছের ডালপালা, ফুল ফল বৃষ্টি, অর্থাৎ ফুল ফল। পাইন, ফার, স্প্রুস, লার্চ গাছের ডালপালা, ফুল ফল বৃষ্টি প্লাস বরফ গলা জলে পচে সৃষ্ট হিউমাস হয়। অণুজীবীর অভাব, কারণ অণুজীবী থাকে না, কারণ এখানে শীতলতা বেশি। এটা কি তৈরি করে? পর্জল মাটি তৈরি করে, আর বেশি উর্বর নয়। তাই যদি পরীক্ষায় প্রশ্ন আছে ডাফ জৈব স্তর কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হবে পর্জল মাটিতে দেখা যায়। আর মাল হিউমাস স্তর যেটা ওয়েল ডিকম্পোজ, খুব ভালো রকম ভাবে বিয়োজিত হয়ে আছে, সেটা কোথায় দেখা যায়? চারনোজেম মাটিতে। এটা তোমরা লিখে নিতেও পারো, ঠিক আছে? আমি দেখাচ্ছি, তোমরা এটা লিখে নিতেও পারো। ভিডিওটা পজ করে লিখে নাও। এরপরে আছে আমাদের 14 নম্বর প্রশ্ন, বলছে যে ইকোক্লাইন বোঝায়, ইকোক্লাইন বলতে বোঝায় কি? দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তনশীল অঞ্চলকে, দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তনশীল অঞ্চলকে কি বলা হয়? ইকোক্লাইন বলা হয়। এখানে মনে রাখবে ইকোক্লাইন হলো ধীরে ধীরে পরিবর্তনশীল অঞ্চল, ধীরে ধীরে, ঠিক আছে, বাস্তুতন্ত্রের পরিবর্তন হবে ধীরে ধীরে, ধীরে ধীরে পরিবর্তন হবে বাস্তুতন্ত্রের মধ্যে একটা পরিবর্তনশীল অঞ্চল, এটা কি হবে? ধীরে ধীরে পরিবর্তন হবে। আর আরেকটা শব্দ আছে তোমরা মনে রাখবে, ইকোটন। ইকোটোন, ইকোটোন হলো হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে। আর একটা জেনারেল বাউন্ডারিও থাকবে। এইখানে ধরে নাও এখানে বড় বৃক্ষ আছে, এটা একটা ভূভাগ, এইখানে বড় বৃক্ষ সম্বলিত বাস্তুতন্ত্র, ঠিক আছে? ঠিক তার এইখানেই, এই বরাবর বাউন্ডারি আমি টেনে দিলাম, এই বরাবরই তারপরেই হয়ে যাবে কি? এখানে হয়ে যাবে যে তৃণভূমি অঞ্চল, এখানে হয়ে যাবে তৃণভূমি অঞ্চল, ঠিক আছে? তৃণভূমি অঞ্চল। আর তবে বোঝা গেল যে এই যে ইকোটনে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল যখন এই দিকে যাচ্ছি, আর ইকোক্লাইনে হবে কি? ধীরে ধীরে পরিবর্তন হবে, যে হঠাৎ করে এই স্থলজ বাস্তুতন্ত্রের পরিবর্তন হবে না। বোঝা গেছে ইকোক্লাইন? এরপরে আমরা দেখব যে 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না? উল্টানো পিরামিড দেখা যায় না মনে রাখবে যে শক্তির পিরামিডে, কারণ শক্তি কখনো উচ্চ খাদ্যস্তরে বেশি থাকে না, নিম্ন খাদ্যস্তরে অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে সব থেকে বেশি শক্তি থাকে, তারপর ধীরে ধীরে পরিবর্তন হয়। তাই উল্টানো পিরামিড দেখা যায় না শক্তির পিরামিডে, ঠিক আছে? আর বাদ বাকি যে পিরামিডের নামগুলো দিয়েছে সেইখানে উল্টানো পিরামিড দেখা যায়। এবার বায়োমাস শক্তির পিরামিডের একক মনে রাখবে যে শক্তির পিরামিডের একক হলো, শক্তির পিরামিডের একক হলো কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর, ঠিক আছে? সংখ্যার পিরামিডে সেম থাকবে, কিলো ক্যালোরির জায়গায় কি হবে? সংখ্যা আসবে, শুধু জীবের সংখ্যা আসবে, ঠিক আছে?
এখানে কিলো ক্যালোরির জায়গায় শুধুমাত্র জীবের সংখ্যা আসবে। জীবের সংখ্যা, বর্গমিটার মানে বনভূমির আয়তন, আর বছর। ঠিক আছে, আর বায়োমাসের কিলো ক্যালোরি যেখানে আছে সেখানে বায়োমাসে কি আসবে? বায়োমাস বলতে বোঝায় যে কোন একটা প্রাণীর শুষ্ক ওজনকে বলা হয় জীবভর। ঠিক আছে, বায়োমাস। এখানে কি হবে? কিলো ক্যালোরির জায়গায় হবে, বায়োমাসে আসবে কিলোগ্রাম। কিলোগ্রাম, তারপরে বর্গমিটার, বছর। এ কটা হলো এর একক। অর্থাৎ কোন একটা বাস্তুতন্ত্রে বা কোন একটা জায়গায় জীব প্রজাতিকে তার ভর অনুযায়ী সাজানো হলে তখন সেটা বায়োমাস পিরামিড, সংখ্যার আকারে সাজানো হলে সেটা হলো সংখ্যার পিরামিড। ঠিক আছে, এবার সংখ্যার পিরামিড কোন একটা বাস্তুতন্ত্রে যে সেখানে উৎপাদক বেশি হতে পারে, আবার কোথাও কোথাও জায়গায় উৎপাদক কমও হতে পারে। ঠিক আছে, যেমন পরবর্তীকালে আমরা যখন ক্লাস করাবো এই পিরামিড সম্পর্কে তখন বলবো, কারণ একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে অনেকটা সময় নিয়ে নেবে। ঠিক আছে, বেশ। আর এখানে আর একটা কথা বলে দিই যে পিরামিডের যে ধারণা দিয়েছিল মনে রাখবে এলটন, চার্লস এলটন। ঠিক আছে, কে দিয়েছিল পিরামিডের ধারণা দিয়েছিল? এই পিরামিডের ধারণা দিয়েছিল চার্লস এলটন। আমরা যখন জীব ভূগোল করব তখন এই পিরামিড সম্পর্কে আলোচনা করব। কত সালে দিয়েছিল? 1927 সালে দিয়েছিল। এপিফাইট সাধারণত ড্যাশ বায়োমে দেখা যায়। এপিফাইট দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে। এই এপিফাইট কোনো একটা গাছকে জড়িয়ে অনেকটা উপরে উঠে, কিন্তু তারা কিন্তু প্যারাসাইট নয়, অন্যের উপর নির্ভর করে তারা কিন্তু জীবনযাপন করে না। ঠিক আছে, এরা কি করে? আলো, বাতাস, বায়ু থেকে নিজের শক্তি নিজেই তৈরি করে। বোঝা গেছে? এপিফাইট এমন একটা উদ্ভিদ যেটা নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে দেখা যায়, কিন্তু সে কি করে? সে অন্য গাছ থেকে পুষ্টিরস শোষণ করে না, নিজেই নিজের পুষ্টিরস বানিয়ে নেয় বা পুষ্টি বা শক্তি বানিয়ে নেয়। ঠিক আছে, তাই এই এপিফাইট কিন্তু পরজীবী নয়, পরজীবী নয় বা প্যারাসাইটিক নয়। ঠিক আছে, প্যারাসাইটিক নয়। বোঝা গেছে? বেশ। 17, নিচের কোনটি মাটির আদর্শ স্তর? দেখো এখানে ও স্তর হলো হিউমাস এবং অপচনশীল হিউমাস স্তর হলো ও স্তর, সেখানে মাটি এখনো তেমন তৈরি হয়নি। সি স্তর হলো রেগুলিত স্তর। মাটির স্তরকে এই প্রত্যেকটা স্তরকে কি বলা হয়? হরাইজন বলা হয়। ঠিক আছে, ও স্তর হলো অজৈব স্তর, যেখানে পচেনি এরকম হিউমাস জমা আছে। ডি স্তরকে বলা হয় মাতৃশিলা স্তর। ঠিক আছে, আর বি স্তর হলো খনিজ সমৃদ্ধ স্তর। তাই এখানে উত্তর হবে বি, অর্থাৎ মৃত্তিকাকে যদি আমি সাজাই সবার উপরে থাকে ও। ঠিক আছে, যেখানে হিউমাস এখনো পচেনি। এ স্তরে এলুভিয়েশনের জন্য খনিজ শূন্য হয়ে গেছে এ স্তরে। ঠিক আছে, এ স্তর খনিজ শূন্য হয়ে গেছে। তারপরে বি স্তর কি হয়েছে? যে খনিজ উপাদান এখানে জমা হয়েছে। ঠিক আছে, আর সি রেগুলিত স্তর, আর ডি হলো মাতৃশিলা স্তর, সেটা বলে দিলাম। বি স্তরে যে খনিজ সমৃদ্ধ পদার্থ জমা হয়েছে তাকে কি বলা হয়? তাই এটাকে বলা হয় ইলুভিয়েশন স্তর বা ইলুভিয়াল স্তর। অর্থাৎ এ স্তরের সমস্ত খনিজ উপাদান কি হয়েছে? বি স্তরে এসে জমা হয়েছে, তাই বি স্তর হলো সব থেকে আদর্শ মাটির স্তর। ঠিক আছে, প্রশ্নের উত্তর এটাই হবে। এরপরে আমরা করব 18 নম্বর প্রশ্ন, যে জীববৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে উপস্থাপন করে? নরম্যান মায়ার্স। জীববৈচিত্র্য ধারণাটি প্রথম উপস্থাপন করে নরম্যান মায়ার্স। তিনি পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য আছে এবং মনুষ্য প্রজাতি বা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং মনুষ্য জাতির
হস্তক্ষেপে কোনো না কোনোভাবে বিপন্ন হয়ে আছে বা বিপন্ন হয়েছে তাকেই বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট। এবার পৃথিবীর মধ্যে হটস্পটের অনেক কটা আছে, তার মধ্যে ভারতের কথা বলি আগে। ভারতের আছে 4টে হটস্পট। ভারতের কটা আছে? 4টি। 4টে কি কি? পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, সুন্দালা ল্যান্ড অর্থাৎ আন্দামানের কাছে, আর পশ্চিমঘাট পর্বতের সাইলেন্ট ভ্যালি। এই কটা হলো ভারতের জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল। এই নরম্যান মায়ার্স 1988 সালে এই কথা বলেছিল, ঠিক আছে। আর পৃথিবীতে কতগুলো হটস্পট আছে? পৃথিবীতে মোটামুটি বলা যেতে পারে এইখানে রিসেন্টলি 36টি হটস্পট আছে বলা যেতে পারে। এই তথ্যটা হেরফেরও হতে পারে, ঠিক আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দিতে পারে। এই বর্তমানে মনে রাখবে যে 36টা এই হটস্পট আছে, ঠিক আছে, কোনো বইতে 35টাও দিতে পারে। বোঝা গেছে? এই কোন একটা জায়গা এই হটস্পট হওয়ার জন্য একটা কি আছে, একটা ক্রাইটেরিয়াও আছে। ক্রাইটেরিয়া কি? যে অ্যাটলিস্ট 1,500টি প্রজাতির সংখ্যা থাকবে, 1,500টি প্রজাতি থাকতে হবে। আর 70% প্রজাতি সেই অঞ্চলের আদিম জীব হবে, ঠিক আছে, আদিম জীব হবে। 70% প্রজাতি সেই অঞ্চলের আদিম জীব হবে। এই 1,500টি প্রজাতি অবশ্যই এন্ডেমিক স্পিসিস হবে, এন্ডেমিক স্পিসিস। আর এইখানে 70% যে আদিম প্রজাতি যা ছিল প্রায় লস্ট হয়ে গেছে। 70% আদিম প্রজাতি যা ছিল প্রায় লস্ট হয়ে গেছে বা শেষ হয়েছে, এরকম ক্রাইটেরিয়া যদি থাকে তবে সেটাকে কি বলবো? জীববৈচিত্র্যের হটস্পট বলবো, ঠিক আছে। ভারতে আছে 4টি, আর সারা পৃথিবীতে মোটামুটি 36টা আছে বলা যেতে পারে। তবে বোঝা গেল হটস্পটের ধারণাটি। বেশ, 19-এর প্রশ্ন বলছে নিউ ম্যাটাফোর যার বৈশিষ্ট্য। এটা হবে নিউ ম্যাটাফোর, এখানে বলতে চাইছে, এখানে উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। ম্যানগ্রোভ অরণ্য এই নিউ ম্যাটাফোর দেখা যায়। এই ম্যানগ্রোভ অরণ্য হলো শ্বাসমূল, এটার বাংলা হলো শ্বাসমূল, ঠিক আছে, এর বাংলা হলো শ্বাসমূল। অর্থাৎ এখানে এন্ডেমিক যে শব্দটা লিখলাম মনে রাখবে স্থানীয়, ঠিক আছে, এন্ডেমিক মানে স্থানীয় প্রজাতি। আর 70% আদিম প্রজাতি প্রায় লস্টের দিকে চলে গেছে বা শেষ হয়ে গেছে। তাই বোঝা যায় যে জীববৈচিত্র্যের হটস্পটটা কতটা থ্রেটের সম্মুখীন হচ্ছে। আর নিউ মেটাফোর বললাম কি ম্যানগ্রোভ অরণ্যে আছে, এটাকে বলা হয় শ্বাসমূলের বাংলা। এই ম্যানগ্রোভ অরণ্যে কি হয়? জরায়ুজ অঙ্কুরোদ্গমও হয়। ভিভিপোরাস জার্মিনেশন অর্থাৎ গাছে বীজ থাকাকালীনই ফল হয়ে যায়, গাছে বীজ থাকাকালীনই কি হয়? জার্মিনেশন হয়ে যায় বা অঙ্কুর বেরিয়ে যায়। কারণ এখানে দিনে দুবার জোয়ার ভাটা হয়, সেই কারণে জোয়ারের জলে যাতে না নিয়ে যায় বীজটা, সেই কারণে এখানে কি হয়? সেখানে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। এর শ্বাসমূল দেখা যায় প্লাস ঠেসমূলও দেখা যায়, ঠিক আছে, প্লাস কি বললাম? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, যেটাকে ইংরেজিতে বলা হয় ভিভিপোরাস জার্মিনেশন। ভিভিপোরাস জার্মিনেশন, ভিভিপোরাস জার্মিনেশন হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে কি, যে গাছে ফল থাকাকালীনই যে বীজ আছে সেই বীজে অঙ্কুর বেরিয়ে যায়, কারণ জোয়ারের জলে যাতে ভাসিয়ে নিয়ে না যায় সেই বীজগুলো, ঠিক আছে। বেশ, এরপর আছে আমাদের 20 নম্বর প্রশ্ন বলছে লিন্ডেম্যানের 10% নীতিতে কি বলা হয়? খুব সোজা প্রশ্ন এটা, যে মাত্র 10% শক্তি এক ট্রপিক স্তর থেকে অন্য স্তরে কি হয়? স্থানান্তরিত হয়। এক ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে স্থানান্তরিত হয়, এটাই লিন্ডেম্যানের 10% সূত্র। অর্থাৎ গাছ যদি 1000 ক্যালোরি তৈরি করে, গাছ যদি 1000 ক্যালোরি তৈরি করে, সেই গাছটাকে ছাগল খেলে মাত্র 10%ই সেই ছাগলের শরীরে যাবে। কত যাবে? 10% হিসাবে 100 ক্যালোরি, ঠিক আছে।
বেশ, এরপরে 21-এর প্রশ্ন, ইউএনও কয়টি স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? ইউএনও এখানে 17টি স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়েছে। প্রথম লক্ষ্যমাত্রায় আছে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমটা মনে রাখবে, নো পভার্টি, যাতে আর পভার্টি না থাকে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রথম শব্দটা ব্যবহার করেছিল এভা বেলফোর। এই এভা বেলফোর সাস্টেনেবল শব্দটা প্রথম ব্যবহার করে। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে বোঝায় যে আমরা প্রাকৃতিক সম্পদ যেমন উপভোগ করছি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেইভাবে এই প্রাকৃতিক সম্পদ উপভোগ করতে পারে, সেই হিসাবে প্রাকৃতিক সম্পদ একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কথাও মনে রাখা হয় এখানে। 1 নম্বরে বললো নো পভার্টি, 2 নম্বরে ছিল জিরো হাঙ্গার। ঠিক আছে, বোঝা গেছে? 6 নম্বরে একটা পরীক্ষায় দিয়েছিল, 6 নম্বরে ছিল কি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এই ইউএনও যে কথাগুলো বলেছিল স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে, সেইগুলো সম্পর্কে আলাদা একটা ক্লাস করাবো। ঠিক আছে, ক্লিন ওয়াটার। তারপরে আছে গুরুত্বপূর্ণ 13 নম্বর মনে রাখবে, যে ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন নিয়ে অ্যাকশন। ঠিক আছে, তারপরে গুরুত্বপূর্ণ এই কটাই মনে রাখবে। আর 4 নম্বর মনে রাখবে, 4 নম্বরটা হবে কি, কোয়ালিটি এডুকেশন, যেটা ভীষণ জরুরি এখনকার সময়ে, কোয়ালিটি এডুকেশন। ঠিক আছে, বেশ। এরপরে 22, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল যেটি, মন্ট্রিল প্রোটোকল উদ্দেশ্য ছিল কি, যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তর আছে, সে ওজোন স্তরকে রক্ষা করা। ঠিক আছে, এই ওজোন স্তর সব থেকে নষ্ট হয় ক্লোরোফ্লোরোকার্বনের নিঃসরণের জন্য। তাই ক্লোরোফ্লোরোকার্বন যাতে বেশি নিঃসরণ না হয় তার জন্য এটা করা হয়। আর এটা কার্যকর হয়েছিল 1 জানুয়ারি 1989 খ্রিস্টাব্দে। এটা কার্যকর হয় 1989 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন যাতে কমানো যায় তার ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, তারপর হ্যালোনস যৌগ যাতে কমানো যায় তার কথা বলা হয়েছিল, হ্যালোন যৌগ। আর কার্বন টেট্রাক্লোরাইড, যাতে কমানো যায় এর কথা বলা হয়েছিল। ঠিক আছে, ওজোন স্তর যদি না থাকে আমাদের আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে চলে আসবে। এইখানে ওজোন লেয়ার কোন কোন ইউভি রে শোষণ করে সেটা আমি লিখে দিচ্ছি, মনে রাখবে। ইউভিবি কি হয়, পার্সিয়ালি অ্যাবজর্ব করে, পার্সিয়ালি মানে খুব সামান্যভাবে, পার্সিয়ালি অ্যাবজর্ব। এটা কত, 280 থেকে 315 mm। ঠিক আছে, এরপরে আছে ইউভিবি, ইউভি এরপরে হবে সি। এটা কত থেকে কত, 100 থেকে 280 nm। এটা অলমোস্ট কমপ্লিটলি অ্যাবজর্ব করে, অলমোস্ট কমপ্লিট অ্যাবজর্ব করে। ঠিক আছে, আর ইউভিএ 315 থেকে 400 ন্যানোমিটার, যেটা কি হয়, অ্যাবজর্ব করে না, নো অ্যাবজর্পশন। এটা কোথায় লিখি, এখানে লিখে দিই, নো অ্যাবজর্পশন। ঠিক আছে, কোনো রকম অ্যাবজর্পশন করে না। তবে ওজোন স্তর ইউভিসিটা সব থেকে বেশি অ্যাবজর্ব করে, তারপরে শোষণ করে
ইউভিবি আর শোষণ করতে পারেই না ইউভিএ। ঠিক আছে, এখানে নয়, এখানে হবে এনএম, ন্যানোমিটার। নয়, হবে ন্যানোমিটার। ঠিক আছে, তাই এখানে আমি কাটা চিহ্ন দিয়ে দিই আরেকবার। এইখানে কোনটা শোষণ করে? এইটা সব থেকে বেশি শোষণ করে, এটা অল্প একটু শোষণ করে, আর এটা প্রায় শোষণ করেই না। ঠিক আছে, সি সব থেকে বেশি, বি তার থেকে কম, এ শোষণই করে না। বেশ, এটা হলো ইউভি রে হয়ে গেল। তারপরের প্রশ্ন দিয়েছে, শস্য সমন্বয়ের ন্যূনতম বিচ্যুতির প্রস্তাবক ছিল শস্য সমন্বয় করা হয় কৃষি আঞ্চলিকরণের একটা পদ্ধতি। কৃষি আঞ্চলিকীকরণের একটা পদ্ধতি, আঞ্চলিকরণের পদ্ধতি একটা। ঠিক আছে, এটা প্রথম দিয়েছিল ওয়েবার। ঠিক আছে, ন্যূনতম বিচ্যুতির পদ্ধতির যে প্রস্তাবক ছিল সেটা হবে কি? ওয়েবার এটা দিয়েছিল। ঠিক আছে, তবে 23-এর উত্তর হলো ওয়েবার। ঠিক আছে, 23-এর উত্তর ওয়েবার হবে। সর্বপ্রথম তিনি এই শস্য সমন্বয় ন্যূনতম বিচ্যুতি পদ্ধতির প্রস্তাব করেছিলেন, কারণ তার এই পদ্ধতিতে বিচ্যুতি সর্বনিম্ন ধরা হয়। ঠিক আছে, পরবর্তীকালে আমরা প্র্যাকটিক্যালে এগুলো আলোচনা করব। 24 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি ডেমার্সাল মাছ? এটা উত্তর হবে টুনা। টুনা হলো ডেমার্সাল মাছ। এই ডেমার্সাল মাছ সমুদ্রের 25 থেকে 40 মিটার গভীরতায় থাকে। আর এর ঠিক আরেকটা মাছ আছে যেটা কি আর একটু উপরে থাকে। ঠিক আছে, তাকে বলা হয় পিলেজিক মাছ। পিলেজিক মাছ কত থেকে কত মিটার উঁচুতে থাকে? 15 থেকে 25, পিলেজিক। ঠিক আছে, এই ডেমার্সাল মাছ 25 থেকে 40 মিটার গভীরতায় থাকে, আর পিলেজিক মাছ 15 থেকে 25 মিটার গভীরতায় থাকে। এই যে পিলেজিক মাছ, এরা বেশি সমুদ্রের জলের চাপ সহ্য করতে পারে না, আর এইখানে ডেমার্সাল মাছ সমুদ্রের জলের চাপ কিছুটা সহ্য করতে পারে। ঠিক আছে, এই ডেমার্সাল মাছের মধ্যে কড মাছ সব থেকে গুরুত্বপূর্ণ। কড মাছ হলো প্রধান ডেমার্সাল মাছ। ঠিক আছে, আর পিলেজিক মাছের মধ্যে প্রধান মাছ হলো হ্যারিং মাছ। ঠিক আছে, যেটা এই যে এখানে দিচ্ছে হেরিং, তারপরে হেরিং হবে, তারপরে সার্ডিন, এই দুটো কি পিলেজিক মাছ। ঠিক আছে, আর টুনা হলো ডেমার্সাল মাছ। আজকে এই ভিডিওতে 24টা প্রশ্নই আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা এই পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তবে এই ক্লাসের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।